আজকের বিষয় স্থিতিস্থাপকতা। এটা ব্যাখ্যা করবার জন্য আমরা একটা বস্তু নিতে পারি, এক্সাম্পল নিতে পারি। আমরা একটা ইস্পাতের টুকরো বা একটা রাবারের টুকরো নিয়ে কাজ করব। ধরে নিচ্ছি এটা একটা ইস্পাত বা রাবার, যাই ধরি না কেন, এটা একটা টুকরো নিচ্ছি। তাহলে এই টুকরোটা যদি দুপাশে আমরা বল প্রয়োগ করি, ধরে নিচ্ছি এটা এফ বল প্রয়োগ করছি দুপাশেই, তাহলে দেখা যাবে এটার দৈর্ঘ্যটা বৃদ্ধি পাবে। ধরে নিচ্ছি এটা নতুন দৈর্ঘ্য এরকম হয়েছে, তাহলে এটা দৈর্ঘ্যটা কিছুটা বৃদ্ধি পাবে এবং প্রস্থচ্ছেদটা কমে যাবে। তো এইবার যদি আমরা এই এফ বলটা উইথড্র করে নেই, মানে যতক্ষণ এই এফ বলটা প্রযুক্ত হবে, এফ বলটাকে যখন আমরা তুলে নেব তখন এই বস্তুটা ধরে নেব বা দেখা যায় যে এটা আবার আগের অবস্থায় ফিরে আসবে। তাহলে বাহ্যিক বল প্রয়োগ করে কোনো বস্তুর আকার বা আয়তন বা উভয়ের পরিবর্তনের চেষ্টা করলে যে ধর্মের ফলে বস্তুটি ওই পরিবর্তনের প্রচেষ্টাকে বাধা দেয় এবং বাহ্যিক বল অপসারিত হলে বস্তু তার পূর্বের আকার ও আয়তন ফিরে পায়, সেই ধর্মকেই স্থিতিস্থাপকতা বলা হয়। অর্থাৎ এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাহ্যিক বলটা যখন এফ তুলে নিচ্ছি আমরা, তখন বস্তুটা আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছে। তো বস্তুর এই ধর্মটাকেই বলা হবে স্থিতিস্থাপকতা। যেমন আমরা এক্সাম্পল নিতে পারি, একটা নিচ্ছি রাবার আর একটা নিচ্ছি ইস্পাত। এবার রাবার আর ইস্পাতের মধ্যে যদি রাবারে এফ বল প্রয়োগ করি, ইস্পাতেও যদি এফ বল প্রয়োগ করি, এর ক্ষেত্রে আকৃতির পরিবর্তনটা বা এর বিকৃতিটা বেশি হবে। এর ক্ষেত্রে বিকৃতি বেশি এবং এর ক্ষেত্রে বিকৃতিটা কম হবে ইস্পাতের ক্ষেত্রে। এবার তাহলে কোন বস্তুটা বেশি স্থিতিস্থাপক হবে, রাবার না ইস্পাত? তো দেখা গেছে বা এটা বলা হয় যে যে বস্তু যত বেশি পরিমাণ বল অনুভব করে কম পরিমাণ বিকৃত হবে, তার স্থিতিস্থাপক ধর্ম তত বেশি। অর্থাৎ বাহ্যিক বলের বিরুদ্ধে যে বস্তুর বাধা প্রদানের ক্ষমতা বেশি, পদার্থবিজ্ঞানের ধারণায় তার স্থিতিস্থাপকতা বেশি। তাই ইস্পাতের স্থিতিস্থাপকতা গ্রেটার দেন রাবারের স্থিতিস্থাপকতা। অর্থাৎ এক্ষেত্রে ইস্পাত বেশি পরিমাণে স্থিতিস্থাপক হবে। তাহলে স্থিতিস্থাপকতা সম্পর্কে কয়েকটা ধারণা আমরা নিতে পারি। প্রথম, কোনো ধাতুর সঙ্গে অপদ্রব্য মিশিয়ে দিলে ধাতুটির স্থিতিস্থাপক ধর্মের পরিবর্তন হয়। অর্থাৎ সংকর ধাতুর ক্ষেত্রে স্থিতিস্থাপকতা মানটা পরিবর্তন হয়ে যাবে। 2 নাম্বার, কোনো ধাতুকে বারবার বিকৃত করলে তার স্থিতিস্থাপকতা ধর্ম কমে যায়। অর্থাৎ আমরা যদি একটা পাতলা তারকে বারবার মুড়তে থাকি, ওটা একটা সময় যে জায়গাটা থেকে মোড়া হবে সেই জায়গাটা নরম হয়ে যাবে বা স্থিতিস্থাপক ধর্মও হারাবে। 3 নাম্বার নিতে পারি, কোনো একটি নির্দিষ্ট উষ্ণতা থেকে বেশি উষ্ণতায় গরম করে পর আস্তে আস্তে ঠান্ডা করলে, অর্থাৎ কোমলায়ন করলে ধাতুর স্থিতিস্থাপকতা কমে। 4 নাম্বার, উষ্ণতা পরিবর্তন ঘটলেও ধাতুর স্থিতিস্থাপকতা পরিবর্তিত হয়। তো এগুলা বস্তুর ক্ষেত্রে গেল। নেক্সট আমরা কিছু সংজ্ঞা নিতে পারি। প্রথম হচ্ছে পূর্ণ দৃঢ় বস্তু। পূর্ণ দৃঢ় বস্তু বলতে যে কোনো পরিমাণ বাহ্যিক বল প্রয়োগ করেও যে বস্তুর কোনোরূপ বিকৃতি হয় না বা বিকৃতি সৃষ্টি করা যায় না। মানে এর ক্ষেত্রে বিকৃতি সমান যদি শূন্য হয়, সেক্ষেত্রে আমরা পূর্ণ দৃঢ় বস্তু নিতে পারি। যেমন এর উদাহরণ হিসাবে নিতে পারি আমরা কাঁচ, বাস্তব উদাহরণ। যদিও বাস্তবে পূর্ণ দৃঢ় বস্তু বলে এমন কোনো বস্তু পাওয়া যায় না। দ্বিতীয় হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। বাহ্যিক বলের প্রভাবে কোনো বস্তুর বিকৃত হওয়ার পর যদি ওই বল অপসারণ করলে বস্তুটা অবিকল আবার পূর্বের অবস্থায় বা আকার আয়তনে ফিরে আসে, তাহলে তাকে বলা হবে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। তাহলে দ্বিতীয় নিচ্ছি হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক। পূর্ণ স্থিতিস্থাপকের মানেটা হচ্ছে যদি আমরা এফটা তুলে নিই, অর্থাৎ এফ ইকুয়ালস টু যদি শূন্য করে দেই, বস্তু আগের অবস্থায় ফিরে আসবে। পুরোপুরি আগের অবস্থায় যদি ফিরে আসে তাহলে
তাকে বলা হবে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। তো এইরকমও জিনিস বাস্তবে পাওয়াটা খুব মুশকিল। তো একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত কোনো একটা বস্তু পুরোপুরি স্থিতিস্থাপক ধর্ম বজায় রাখে। তো যতটা সর্বোচ্চ ধর্ম বজায় রাখতে পারবে তাকে বলা হয় স্থিতিস্থাপক সীমা। তারপরের সংজ্ঞা নিতে পারি পূর্ণ প্লাস্টিক। পূর্ণ প্লাস্টিক বা পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু। তো বাহ্যিক বলের প্রভাবে কোনো বস্তুর বিকৃতি হওয়ার পর ওই বল অপসারণ করলেও বস্তুটি যদি তার বিকৃতি অবস্থায় থেকে যায় তবে ওই বস্তুকে পূর্ণ প্লাস্টিক বস্তু বলা হবে। একইভাবে আংশিক স্থিতিস্থাপক বস্তু নিতে পারি। বাহ্যিক বলের প্রভাবে কোনো বস্তুর বিকৃত হওয়ার পর ওই বল অপসারণ করলে বস্তুটি যদি তার পূর্বের আকার ও আয়তনে আংশিকভাবে ফিরে আসে তাকে আংশিক স্থিতিস্থাপক বস্তু বলা হবে। তারপরে আমরা দুটো ইম্পর্টেন্ট সংজ্ঞা নেব। প্রথম সংজ্ঞা নিতে পারি বিকৃতি। এটা এই চ্যাপ্টারের মেইন জিনিস। ইংলিশটা হচ্ছে স্ট্রেন। স্ট্রেন হচ্ছে, ধরে নিচ্ছি একটি তারকে আমরা এইভাবে ঝুলিয়ে রেখেছি, ধরে নিচ্ছি তারের দৈর্ঘ্য আছে ক্যাপিটাল এল। এইবার এখানে যদি কোনো একটা বস্তু ঝোলাই বা আমরা এই বরাবর যদি একটা এফ বল প্রয়োগ করি, সেক্ষেত্রে ধরে নিচ্ছি এর দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে স্মল এল পরিমাণ। তাহলে বিকৃতি সমান লিখতে পারবো, বিকৃতি সমান এক্ষেত্রে হয়ে যাবে স্মল এল বাই ক্যাপিটাল এল, অর্থাৎ মোট দৈর্ঘ্যের সাপেক্ষে যতটা দৈর্ঘ্য বৃদ্ধি হবে তাকে বলা হবে এক্ষেত্রে বিকৃতি। তাহলে বিকৃতির সংজ্ঞা আমরা এরকম নিতে পারি, প্রাথমিক দৈর্ঘ্য আয়তন বা আকৃতির সাপেক্ষে ওই রাশিগুলির যে আনুপাতিক পরিবর্তন হয় তাই হলো বিকৃতির পরিমাণ। তাহলে স্মল এল বাই ক্যাপিটাল এল এটাকে অনুদৈর্ঘ্য বিকৃতি হবে, পরে আমরা ডিটেলে এটা আলোচনা করব। 2 নাম্বার নেব পীড়ন। তাহলে ইংলিশটা হচ্ছে স্ট্রেস। ধরে নিচ্ছি এরকম একটি তার আছে, তার এক পাশটা ফিক্সড করে দিচ্ছি। এবার এই বরাবর যদি আমরা এফ বল প্রয়োগ করি, এর ভেতরেও কি হবে, একটা প্রতিক্রিয়া বল এর ভিতর তৈরি হবে বা বাহ্যিক বলের বিরুদ্ধে বাড়তে থাকবে। তাহলে যখন আমরা এই বাহ্যিক বলটা প্রশমিত করে দেব বা উইথড্র করে নেব, তখন এই ভেতরে যে বলটা ডেভেলপ হয়েছিল সেটা কি করবে, এই বস্তুটাকে আবার অবিকল আগের অবস্থায় ফিরিয়ে আনবে স্থিতিস্থাপক সীমার মধ্যে। তাহলে বাহ্যিক বলের প্রভাবে বস্তুর প্রস্থচ্ছেদে বা তার প্রতি একক ক্ষেত্রফলে উদ্ভূত এই প্রতিক্রিয়া বলকেই বলা হবে পীড়ন। অর্থাৎ এইটার ক্ষেত্রফলটা যদি ক্যাপিটাল এ ধরি আমরা, তাহলে পীড়ন বা স্ট্রেস সমান লিখতে পারবো আমরা ক্যাপিটাল এফ বাই এ। অর্থাৎ সংজ্ঞাটা এরকম আসবে, বাহ্যিক বলের প্রভাবে বস্তুর প্রস্থচ্ছেদে বা তলের প্রতি একক ক্ষেত্রফলে উদ্ভূত প্রতিক্রিয়া বলকেই পীড়ন বলা হয়। তাহলে নতুন জিনিস, এটা আমরা একক মাত্রা নিতে পারি। তাহলে এর মাত্রা হয়ে যাবে এফ এর মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2 বাই এল স্কোয়ার, পুরোটা নিলে আসবে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। আর এর একক নিতে পারি, যদি সিজিএসে নেই এটা হয়ে যাবে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, আর যদি এসআইতে নেই এটা হয়ে যাবে ডাইন পার মিটার স্কোয়ার। নেক্সট, এই পীড়নেরও ভাগ আছে, যেমন এটাকে দুটো ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে অভিলম্ব পীড়ন আর একটা হচ্ছে স্পর্শকীয় পীড়ন। এই দুটো পীড়ন সম্পর্কে আমরা আলোচনা করতে পারি। যেমন ধরে নিচ্ছি একটি বস্তু, এর ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি এই বরাবর একটা প্রযুক্ত বল অ্যাপ্লাই করেছি। তাহলে এইটা যদি ক্রিয়া বল হয়, এর বিরুদ্ধে এর ভেতরে এই দিক বরাবর প্রতিক্রিয়া বল উদ্ভব হবে। তাহলে এই প্রতিক্রিয়া বলকে যদি একইভাবে আমরা উপাংশে ভাঙি, তাহলে এটা এইরকম আসবে। তো এটার দুটো উপাংশ, একটা উলম্ব উপাংশ একটা অনুভূমিক উপাংশ। এই অনুভূমিক উপাংশকেই বলা হবে ক্রিন্তন পীড়ন বা যেটাকে বলা হচ্ছে স্পর্শকীয় পীড়ন, এবং এই উলম্ব যে উপাংশটা থাকবে তাকে বলা হবে অভিলম্ব পীড়ন।
তো এই দুটো মিলে কি হবে, লব্ধি পীড়ন বা প্রতিক্রিয়া বল একক ক্ষেত্রফলে যেটা পাবো তার মানটা আসবে। নেক্সট, পীড়ন ও বিকৃতির মধ্যে সম্পর্ক আসবো। একটি ইম্পর্টেন্ট সূত্র, হুকের সূত্র। 1676 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রবার্ট হুক স্থিতিস্থাপকতার মূল সূত্রটি প্রদান করেন বা উত্থাপন করেন। তো সূত্রটি হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতি সমানুপাতিক। উল্লেখ রাখতে হবে বা মনে রাখতে হবে, স্থিতিস্থাপক সীমার মধ্যে, সীমা ছাড়িয়ে গেলে কিন্তু পীড়ন বিকৃতির সম্পর্ক সমানুপাতিক থাকবে না। অর্থাৎ হুকের সূত্র আমরা লিখতে পারি পীড়ন প্রপোর্শনাল টু বিকৃতি। তো এটা শর্তটা কি? শর্তটা হচ্ছে এটা প্রযোজ্য হবে যদি সীমাটা স্থিতিস্থাপক সীমার মধ্যেই থাকে। তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন প্রপোর্শনাল টু বিকৃতি। অতএব আমরা লিখতে পারবো পীড়ন ভাজিত বিকৃতি সমান একটি ধ্রুবক আসবে, যে ধ্রুবকটাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে দেখা যাচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক সমান পীড়ন বাই বিকৃতি। যেহেতু বিকৃতিটা মাত্রাহীন এককহীন রাশি, তাই স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা হয়ে যাবে মাত্রা সমান পীড়নের মাত্রা, বা এর মাত্রা লিখতে পারবো আমরা m l⁻⁻1 t⁻⁻2। এর একক যদি সিজিএস নেই তার ক্ষেত্রে হয়ে যাবে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, আর এসআইতে নিলে এটা হয়ে যাবে নিউটন পার মিটার স্কোয়ার। নেক্সট আমরা আর কিছু আলোচনায় আসব, যেমন বিভিন্ন প্রকার স্থিতিস্থাপক গুণাঙ্কে আসব। তো প্রথম নেব হচ্ছে ইয়ং গুণাঙ্ক। সোজা জিনিস, এটাকে আমরা ক্যাপিটাল ওয়াই বা ক্যাপিটাল ই দিয়ে ডিনোট করতে পারি। সিম্পলি আমরা একটি তার নিতে পারি যেটা দৈর্ঘ্য আছে ক্যাপিটাল এল। এইবার এই বরাবর যদি আমরা এফ বল প্রয়োগ করি ডাউনওয়ার্ডে, ধরে নিচ্ছি দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে স্মল এল। অতএব এর ক্ষেত্রে যে বিকৃতি আসবে সেটাকে বলা হবে অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতি হয়ে যাবে স্মল এল বাই ক্যাপিটাল এল, অর্থাৎ আগে আমরা যে বিকৃতির ধারণা দিয়েছিলাম সেখান থেকেই চলে আসছে। এবার যে তারটা নেওয়া হয়েছে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি ক্যাপিটাল এ হয়, অতএব এক্ষেত্রে পীড়নকে বলা হবে অনুদৈর্ঘ্য পীড়ন সমান আমরা লিখতে পারি এফ বাই এ। অতএব ইয়ং গুণাঙ্ক বা স্থিতিস্থাপক গুণাঙ্ক ছিল পীড়ন বাই বিকৃতি, অর্থাৎ আমরা লিখতে পারবো অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। और এখান থেকে লিখতে পারি y ইকুয়ালস টু এফ বাই এ ইন্টু ক্যাপিটাল এল বাই স্মল এল। এটা হয়ে যাবে ইয়ং গুণাঙ্কের রাশিমালা। তো ইয়ং গুণাঙ্কের আমরা একইভাবে মাত্রা নিতে পারি, তাহলে এর মাত্রা পীড়নের সাথে সমান হয়ে যাবে। লিখে দেবো ডাইরেক্টলি m(l⁻⁻1 t⁻⁻2)। একক নিতে পারি সিজিএস পদ্ধতিতে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার এবং এসআই পদ্ধতিতে নিউটন পার মিটার স্কোয়ার। এখান থেকে একটি শর্ট কোশ্চেন আসে, যেমন কোনো বস্তুর ইয়ং গুণাঙ্ক বা তামার ক্ষেত্রে ইয়ং গুণাঙ্ক y ইকুয়ালস টু 1.26 ইন্টু 10⁻12 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার বলতে কি বুঝবো? তাহলে এর অর্থ দাঁড়াচ্ছে তামার তারের একক অনুদৈর্ঘ্য বিকৃতি উৎপন্ন করতে, অর্থাৎ এক্ষেত্রে আমরা সমীকরণ নিতে পারি y ইকুয়ালস টু এফ বাই এ বাই স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে যদি এই স্মল এল বাই ক্যাপিটাল এল ইকুয়ালস টু 1 হয়ে যায়, অর্থাৎ একক বিকৃতি উৎপন্ন করতে তারের একক প্রস্থচ্ছেদে অর্থাৎ এ ইকুয়ালস টু যদি 1 হয়, যে বল প্রয়োজন হবে তার মান হয়ে যাবে, এটা সেন্টিমিটার স্কোয়ারে নিতে পারি, এফ এর মানটা হয়ে যাবে 1.26 ইন্টু 10⁻12 ডাইন। অর্থাৎ একক বিকৃতি সৃষ্টি করতে একক প্রস্থচ্ছেদে যে পরিমাণ বল প্রযুক্ত হবে বা উদ্ভূত হবে, যে কোনোটার আকারে বলতে পারি, তার মান হয়ে যাবে 1.26 ইন্টু 10⁻12 ডাইন।
এটাই হচ্ছে ইয়ং গুণাঙ্কের রাশিমালা। এবার এটার আর একটা অ্যাপ্লিকেশন হয়, যেমন যদি কোনো বস্তুকে ওজন হিসাবে না ঝোলাই, একটি ধরে নিচ্ছি মোটা রড আছে, সেটাকেই কী করেছি আমরা সিলিং থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এবার এই রডের দৈর্ঘ্যটা আছে ক্যাপিটাল এল, তাহলে এর ভরকেন্দ্র থাকবে হচ্ছে নিচ থেকে L/2 দূরত্বে, বা ওপর থেকেও এটার ভরকেন্দ্রের দূরত্ব হয়ে যাবে L/2। এইবার এই রডটার ভর যদি m হয়, তাহলে এর ওজন ডাইরেক্টলি ওই বিন্দু থেকে নিচের দিকে কাজ করবে mg বরাবর, এবং এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা আমরা নিয়ে নিচ্ছি ক্যাপিটাল এ। তাহলে এক্ষেত্রে y = লিখতে পারি পীড়ন বাই বিকৃতি, অর্থাৎ F/A/L হয়। তাহলে এক্ষেত্রে সমীকরণ নিতে পারি, F নিতে পারি নিজের ওজনের জন্য, অর্থাৎ mg/A। ধরে নিচ্ছি দৈর্ঘ্য বৃদ্ধি যদি l হয়, কার্যকর দৈর্ঘ্য খেয়াল রাখতে হবে এক্ষেত্রে L/2 নেব, কারণ এটা গড়ের হিসাবে কাজ করবে। L/2 অংশের জন্যই এর ওজনটা আমরা নিতে পারি। তাহলে এক্ষেত্রে যদি এটাকে সমাধান করি, l = পেয়ে যাব mg/L/2 × A × y। এইভাবে আমরা এটার ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি কতটা হবে সেটা নির্ণয় করতে পারবো।